আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই ভিডিও লেকচারের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা এসএসসির কেমিস্ট্রি সাবজেক্টের চতুর্থতম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের চতুর্থতম অধ্যায়টা হলো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টপিক যদি আমরা বলি, তো প্রথমত যেই এক নাম্বার পাবো সেটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়। দ্বিতীয়ত যে টপিকসটা পাবো সেটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এবং এই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমরা যেই জিনিসগুলো পাবো সেটা হলো পরমাণুর আকার বা ব্যাসার্ধ, তারপর পাবো আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এবং সবার শেষে পাবো ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। তো একটা জিনিস বলে রাখতে চাই যে এই পুরো অধ্যায়ের যদি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো টপিকস বলি তাহলে এই দুইটা টপিক্সই আছে, এবং এই দুইটা টপিক্স যদি আমরা শেষ করি তাহলে এই অধ্যায়ের সিংহভাগ আমাদের পড়ায় কমপ্লিট হয়ে যাবে। তো এই অধ্যায়ের এই দুইটা টপিকের মধ্যে আমরা আজকে এক নম্বর টপিক্সটা দেখার চেষ্টা করব। তো এক নম্বর টপিক্সটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয়টা। তো এখানে আমরা কোনো একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় বলতে আসলে কি বুঝি সেটা আমাদের জানা দরকার। যে আমরা জানি পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টা গ্রুপ থাকে। তো এই 7টা পর্যায় এবং 18টা গ্রুপ সমন্বয়ে আমাদের পর্যায় সারণীটা তৈরি। তো কোনো একটা মৌলের অবস্থান যদি আমরা জানতে চাই, কোনো একটা মৌলের অবস্থান যদি আমরা জানতে চাই, তো এটা আমরা কীভাবে জানবো? তো এটা যে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করি, যে আমরা ধরি যে আমাদের একটা 5তলা ভবনের একটা স্কুল আছে যেখানে কিনা আসলে আমরা একটা স্টুডেন্টকে আমরা বাইর করতে চাই। তো এখন এই স্টুডেন্টটা কোথায় আছে সেটা আমরা কীভাবে বাইর করব? তো এখানে ধরি যে যেহেতু 5তলা ভবন, তো এখানে 5টা তালা থাকবে এবং ধরলাম প্রত্যেকটা তালায় 4টা করে রুম আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরি যে ছেলেটাকে বা যে স্টুডেন্টটাকে আমরা খুঁজতে চাচ্ছি সে হলো ক্লাস 10-এ পড়ে। তো 10-এ পড়া এই স্টুডেন্টটা তাহলে কত তালায় ক্লাস করতেছে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে, এবং কত নাম্বার রুম। তার মানে আমার উপর দিকে কত তালায় সেটা আমার জানতে হবে এবং কত নাম্বার রুম সেটা আমার জানতে হবে। তাহলে আমি তাকে ওই রুমে যে আইডেন্টিফাই করতে পারবো। সেম একই রকম আমরা কোনো একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থানটা নির্ণয় করতে হলে আমার জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হলো কত নাম্বার পর্যায় আছে, আর একটা হলো কত নাম্বার গ্রুপ। এবং পর্যায়ের ক্ষেত্রে আসলে আমরা জানি যে নাম্বারিংটা উপর থেকে চলে আসছে আমাদের পর্যায় সারণীর উপরেরটা 1, তারপর 2, তারপর 3, এবার করতে করতে 7 নাম্বার। এবং গ্রুপের ক্ষেত্রে আমরা জানি এখান থেকে শুরু হয়েছে 1, 2, 3 এবার 18 পর্যন্ত। তো এই জন্য আমরা কোনো একটা মৌলের যদি অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করতে চাই তাহলে জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হলো পর্যায় সারণীর নং মানে পর্যায় নং, আর একটা হলো আমার লাগবে গ্রুপ নং। তাহলে এই দুটো জানতে পারলে আমরা মৌলের অবস্থানটা নির্ণয় করতে পারবো। তো এইটা আমার নির্ণয় করার জন্য অথবা ফার্স্ট অফ অল বা পূর্ব শর্ত হলো আমাদের ইলেকট্রন বিন্যাস মৌলের জানতে হবে, এবং তার আগে আমার জানতে হবে যে কোনো একটা মৌল আমার দিয়ে দিলে এটার পারমাণবিক সংখ্যা সেটা কত এটা আমাদের জানতে হবে। তো এখানে আসলে আমাদের 30টার মতো মনে রাখতে হয়। তো এই 30টার মধ্যে থেকে আমাদের দেয়, যদি এগুলো আমরা পেরে থাকি তাহলে আমরা এখন এখানে আসতে পারি। তো এখানে আমরা যে জিনিস দেখবো মৌলের অবস্থান নির্ণয় করার জন্য বলছিলাম দুইটা জিনিস লাগবে। তো প্রথমত যেটা করতে হবে যে পর্যায় কত নং পর্যায় এটা আমাদের বের করতে হবে, আর এটা হলো গ্রুপ নং সেটা আমাদের বের করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটা বোঝার জন্য পর্যায় নংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর সংখ্যা, মানে ইলেকট্রন বিন্যাস করবো দেখবো সর্বশেষ শক্তি স্তরটা কত, ওইটাই তার পর্যায় নং পর্যায় সংখ্যা নির্দেশ করবে। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস করবো, এখানে আমরা 3টা লিখে রাখছি। যে সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। দ্বিতীয়ত যদি শেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে পিটা মানে পি অরবিটালটা যে শক্তি স্তরে আছে ওই শক্তি স্তরের মোট ইলেকট্রন প্লাস 10 যোগ করলে আমরা এটার গ্রুপ সংখ্যা পাবো। আর ডি অরবিটালের ক্ষেত্রে ডি এর ইলেকট্রন এবং তার সাথে বা ঠিক আগে এস এর ইলেকট্রন সংখ্যাটা যোগ করলে আমরা এর ডি এর মানে এই সকল পরমাণুর বা মৌলের গ্রুপ সংখ্যা বের করতে পারবো। তো আমরা একটা একটা করে উদাহরণ যদি দেখি, তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখবো, সেটা হলো সোডিয়াম। তো সোডিয়ামের অবস্থান নির্ণয় করতে বলছে কোথায়? পর্যায় সারণীতে। তো সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো এটা আমার যাওয়ার আগে প্রথমত বললাম আমাদের দুইটা জিনিস জানতে হবে, যেটা হলো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত। তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে আমরা লিখব যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11। তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তো পারমাণবিক সংখ্যা 11 এটা জানার পর আমাদের সেকেন্ড যেটা লাগবে সেটা হলো এর ইলেকট্রন বিন্যাস। তো সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি সেটা হলো 1s2 2s2 2p6 3s1। বাস, দুইটা জিনিস শেষ। এবার আমরা এই পর্যায় নং এবং গ্রুপ নং বের করব, তাহলে আমাদের অবস্থানটা জেনে যাব যে সোডিয়ামের অবস্থানটা কোথায়।
তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে পর্যায় সারণীর পর্যায় নংটা নির্ণয় করব, পর্যায় সারণীর এই মৌলটার পর্যায় নংটা নির্ণয় করব। তো এটা কি বলছে যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে ইলেকট্রন বিন্যাসে দেখি, আমরা জানি এই 1 2 2 3 এগুলো আসলে শক্তি স্তর সংখ্যা বা শক্তি স্তর নং নির্দেশ করে, আর এই এস এস পি এস এগুলো আসলে নির্দেশ করে অরবিটাল। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি আসলে সর্বশেষ এই শক্তি স্তরের নাম্বারটা কত, 3, তাহলে এটাই আসলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর। তো এখান থেকে আমরা বলতে পারি যে সোডিয়াম এর সর্বশেষ বা সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 3। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম এর পর্যায় সংখ্যা 3। তো এখানে আসলে আমি যেটা সাজায় রাখছি এটা হলো আসলে আমরা কীভাবে লিখবো সেই জিনিসটা, জাস্ট এখানে ডাটাগুলো ইনপুট করতেছি। তো এভাবে লিখতে পারি, আর কেউ যদি নিজের আরও ভালো কোনো সাজানো একটা অবস্থা থাকে বা সাজানো কিছু থাকে বা নিজের মতো করে লিখতে চান, ওকে, দেখা যায়। তো আমরা পর্যায় নং নির্ণয় করে ফেলেছি, এবার আমাদের দেখতে হবে গ্রুপ সংখ্যাগত। তো এজন্য আমরা দেখব যে এই সর্বশেষ ইলেকট্রনটা এই ইলেকট্রন বিন্যাসে কোথায় গেছে। আমরা দেখেছি এসে গেছে, তো এস অরবিটালে প্রবেশ করলে আমাদের নিয়মটা কি, এস এর ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। তাহলে আমরা লিখব আবার উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাই সোডিয়াম এর গ্রুপ সংখ্যা হবে যা আছে তাই, মানে গ্রুপ সংখ্যা হবে তার এসে যে কটা ইলেকট্রন আছে সেই কটাই, তার মানে একটা। তার থেকে আমরা বলতে পারি, তো এখান থেকে আমরা বলতে পারি যে সোডিয়ামের পর্যায় সংখ্যা হলো উপর থেকে 3 নম্বরে এবং ডান পাশ থেকে গেলে 1 নম্বরে পাবো। তার মানে সোডিয়াম এর অবস্থান পর্যায় সারণীর 3 নং পর্যায় এবং 1 নং গ্রুপে। তো এটাই হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা আরেকটা দেখব, তো সেটা হলো আমাদের ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা জানা থাকতে হবে, পারমাণবিক সংখ্যা হলো 12। তো পারমাণবিক সংখ্যা 12 হলে এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আর পারমাণবিক সংখ্যা 12 থাকলে আমরা এটা হয়তো বা কোশ্চেন আসতে পারে যে পারমাণবিক সংখ্যা 12 হলে ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা ইলেকট্রন চেনের সংখ্যা লাগবে, আমরা পারমাণবিক সংখ্যা থেকে কীভাবে ইলেকট্রন বিন্যাসে 12 দিয়ে করতেছি। এটা আমরা জানি যে আসলে কোনো একটা মৌলের যে কটা পারমাণবিক সংখ্যা হয়, পারমাণবিক সংখ্যা যত হয় তার ইলেকট্রন সংখ্যা ততই হয়। তো এই জন্য আমরা পারমাণবিক সংখ্যা দেখেই তার ইলেকট্রন সংখ্যা আমরা তাই বসায় দিচ্ছি। তো 12, তো এই জন্য আমরা এখন ইলেকট্রন বিন্যাস করতে পারি, সেটা হলো 1s2 2s2 2p6 3s2। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে যে তার পর্যায়ের সংখ্যা বা সর্বশেষ শক্তি স্তরটা কত, তো দেখতেছি 3। তো আমরা বলতে পারি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হলো 3, তাই এর পর্যায় সংখ্যা হবে 3। আবার আমরা বলতে পারি উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস, মানে এটার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, তাই সোডিয়াম এর গ্রুপ সংখ্যা হবে 2। তাহলে আমরা সুতরাং বলতে পারি সোডিয়াম এর অবস্থান পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ের 2 নম্বর গ্রুপ। তো এরকমই আমরা কতগুলা বাসায় প্র্যাকটিস করব, তো আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা তারপর বের করব পটাশিয়ামেরটা, যে পটাশিয়াম এর অবস্থান পর্যায় সারণী কত সেটা বের করতে হবে, এটা হোমওয়ার্ক। আর আরেকটা বের করতে হবে সেটা হলো ক্যালসিয়ামের। তো এগুলো সবই হলো এই প্রথম কোয়ালিটির মধ্যে পড়তেছে এস অরবিটালে, তো এটা আমরা বের করব। তো এখন আমরা দেখব পি অরবিটালের ক্ষেত্রে কেমন হয়, পি অরবিটালে যদি পড়ে তাহলে আমরা এটা কীভাবে সলভ করব। তো এটা যদি আমরা একটু দেখতে চাই, তো সেরকম যদি আমরা একটা মৌল নিই সেটা হলো ফসফরাস আমরা নিতে পারি। তো ফসফরাসের অবস্থান পর্যায় সারণী নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে ফসফরাস এর পারমাণবিক সংখ্যা কত। তো আমরা জানি যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15। তাহলে পারমাণবিক সংখ্যা 15 হলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে, অবশ্যই 15 হবে। তাহলে 15 হলে তার ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখি সেটা পাবো 1s2 2s2 2p6 3s2 3p 10টা চি। তো হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে তার পর্যায় নং নির্ণয় করতে হবে, তো এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর কত বা সর্ববহিষ্ঠ শক্তি স্তর কত, 3। তাহলে বলতে পারি ফসফরাস মানে পিপি, ফসফরাস এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর 3, তাই ফসফরাস এর পর্যায় সংখ্যা হবে 3। আর ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, অবশ্যই পি অরবিটালে। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, তাই আমরা বলতে পারি ফসফরাস এর গ্রুপ সংখ্যা হবে কত।
তো পিতে যদি আমরা জানি ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে পি যে শক্তি স্তর ওই শক্তি স্তর মোট ইলেকট্রন, তাহলে পি কত নম্বর শক্তি স্তরে আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে পি এখানে যে সর্বশেষ ইলেকট্রনটা পিতে গেছে এবং পি 3 নম্বর শক্তি স্তরে আছে এবং 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন কত? 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন 3 কিন্তু না, এখানে 3 নম্বর শক্তি স্তর এটা পুরাটা। তো এখানে মোট ইলেকট্রন 2 + 3 টোটাল 5, তাহলে 2 + 3 টোটাল 5 এবং তার সাথে আমার যোগ করতে হবে 10, তাহলে এটা পাওয়া যাবো আমরা টোটাল সে কত নাম্বার গ্রুপে আছে। তাহলে আমরা বলতে পারি যে ফসফরাস এর অবস্থান পর্যায় সারণী 3 নম্বর পর্যায়ের 15 নং গ্রুপে অবস্থান করতেছে। তো তারপরে আমরা এখন আরেকটা দেখব। তো এখন আমরা দেখব যে ক্লোরিনের পর্যায় সারণীর অবস্থানটা নির্ণয় করা। তো ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা হবে 17, তার পারমাণবিক সংখ্যা 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাস আমাদের পারতে হবে। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5 হবে। আর আমরা জানি যে পি অরবিটাল টোটাল 6টা ইলেকট্রন আছে, তো এখনও একটা নিতে পারবে। তো টোটাল কয়টা? 10টা, 17টা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ক্লোরিন এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর কত? 3ই আছে। আচ্ছা, তাহলে এর পর্যায় সংখ্যা হবে 3। আবার উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পি অরবিটালে গেছে। ওকে, পি অরবিটালে যদি যায় তাহলে ক্লোরিনের গ্রুপ সংখ্যা হবে তার এই পি যে শক্তি স্তর আছে কত? 3 নম্বর শক্তি। তাহলে টোটাল ইলেকট্রন কত? 2 আর 5 7, তাহলে 7 সাথে সূত্রে 10 যোগ হবে, তাহলে টোটাল তার গ্রুপ সংখ্যা হবে 17। তাহলে আমরা বলতে পারি যে ক্লোরিন এর অবস্থান পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ। সেম একই রকমভাবে যদি আমরা নাইট্রোজেনের দেখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, তাহলে সেই ক্ষেত্রে নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 আমরা পাবো 2p3। তো এখান থেকে যদি আমরা বলি তাহলে সর্বশেষ শক্তি স্তর কত? 2, তাহলে সেই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা 2 হবে এবং তার গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা গেছে হলো 5 পি অরবিটালে। তো পি অরবিটালে গেলে আমরা জানি পি যে শক্তি স্তর আছে 2 নম্বর শক্তি স্তর, টোটাল ইলেকট্রন কত? 2 আর 3 5, তাহলে 2 যোগ 3 টোটাল 5 এবং তার সাথে সূত্রে 10 যোগ করতে হবে, তাহলে পাবো আমরা 15। তাহলে নাইট্রোজেন আমাদের 15 নম্বর গ্রুপে আছে। সেম একই রকমভাবে যদি আমরা অক্সিজেনেরটা বের করি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখবো আমরা 2 নাম্বার পর্যায়ে থাকে এবং এখানে একটা ইলেকট্রন বৃদ্ধি পায় বেশি, কারণ নাইট্রোজেনের থেকে অক্সিজেন 1 বেশি। তো সেক্ষেত্রে আমরা 4 আর 2 যোগ করলে 6 পাবো এবং 6-এর সাথে 10 যোগ করলে 16। তো এগুলো আমরা কিছু বাসায় প্র্যাকটিস করব। তো এটা গেল আমাদের পি অরবিটালে। তো লাস্ট আমরা সর্বশেষ যেটা দেখবো যে যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সারগুলো করব। তো এখন আমরা ডি অরবিটালের একটা মৌলর যদি দেখি, তো সেটা যদি আমরা আয়রন Fe ফেরাম, তো Fe এর অবস্থান পর্যায় সারণী নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে Fe বা আয়রনের পারমাণবিক সংখ্যা কত। আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। তো এটার ইলেকট্রন বিন্যাস আমাদের যদি করি সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা, 4s2 3d 10 20 26টা। তো এটা হলো ইলেকট্রন বিন্যাস। তো এখান থেকে যদি আমরা বলি সর্বশেষ শক্তিস্তর কত, তো এখানে অনেকের মনে হয় যে সর্বশেষ শক্তিস্তর 3, কিন্তু আমরা ব্যাপারটা এভাবে দেখবো না, দেখবো সবচেয়ে বাহিরের শক্তিস্তর কত পর্যন্ত যায়। এখানে দেখতেছি 4, কেমন যে আমরা যদি বাহিরেরটা দেখি এভাবে দেখতে হবে হিসাবটা। এভাবে যদি দেখি 1 2 3 4, কোনটা সবচেয়ে বাইরে হয়? 4। কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসে মনে হচ্ছে ভাই সবার শেষে তো 3 আছে, তাহলে সবার বাইরে এটা না। তো জিনিসটা আমরা ওভাবে দেখবো না, আমরা দেখবো যে নাম্বারের দিক থেকে যদি আমরা আঁকি শক্তিস্তর, তাহলে সবার শেষে কে পড়ে, তাহলে সেক্ষেত্রে এখানে 4 পড়ে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে Fe এর সর্বশেষ শক্তিস্তর সংখ্যা 4। তো এজন্য আমরা বলতে পারি যে Fe এর সর্বশেষ শক্তিস্তরের হলো 4, তাই Fe এর পর্যায় সংখ্যা হবে 4। আর পর্যায় সংখ্যা হয়ে গেছে, তো এখন গ্রুপ নির্ণয় করতে হবে। আর গ্রুপ নির্ণয় করতে জানি ডি এর যে ডি ইলেকট্রন প্রবেশ করলে ডি এর ইলেকট্রন প্লাস তার আগে যে অ্যাসিড ইলেকট্রনটা সেটা আমরা যোগ করতে হবে। তাহলে উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তাই Fe এর গ্রুপ সংখ্যা হবে ডি এর ইলেকট্রন সংখ্যা কত? 6 এবং তার আগে অ্যাসিড ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে যোগ করলে কত হয়? 8। তাহলে আমরা বলতে পারি যে Fe বা আয়রন এর অবস্থান হবে পর্যায় সারণী 4 নম্বর পর্যায়ের 8 নম্বর
গ্রুপে। তো এখন আমরা আরেকটা সলভ করব। তো এই ডি অরবিটাল ক্ষেত্রে আমরা বাকি অনেকগুলো আছে, তো এগুলো আমরা সলভ করব, যেমন স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। তো এগুলা নিকেল, কপার, জিঙ্কও আছে। তো এগুলো আসলে সবগুলো আমার এই ডি ব্লক এর ডি অরবিটালের এই শর্তের মাধ্যমে আমার বের করতে হবে। তো এখানে আসলে ক্রোমিয়াম এবং কপার এই দুটো আসলে ইলেকট্রন বিন্যাস ডিফারেন্ট। তো এইটার আসলে আমরা একটা এখান থেকে যে কোনো একটা থেকে একটা বাইর করব। তো এটার মাধ্যমে আমরা এটা এখন একটা করব। কপার নেই, তো কপারের অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমাদের কপারের পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা কত, 29। তাহলে সেক্ষেত্রে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসটা লেখা লাগবে। তো সেটা হলো 1:2:2p6 3:3p6 4:3d9 হয়। কিন্তু আমরা জানি যে কপার এটা দেখায় না, বিকজ অফ আমরা জানি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল অধিক সুস্থিতিশীল। এর কারণে এই 4s এর থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, যার কারণে ডিটা পরিপূর্ণ এবং এসটা অর্ধপূর্ণ, যেটা কি না এর আগের যে স্ট্রাকচার 3d10 4s2 3d10 এটার থেকে অধিক বেশি স্টেবল। এজন্য এই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়, যার কারণে ওর রিয়েল ইলেকট্রন বিন্যাস আমরা এভাবেই লিখব। তো কপারের ইলেকট্রন বিন্যাস যদি এটা হয়, তাহলে আমরা বলবো যে কপার এর সর্বশেষ শক্তি স্তরটা কত, 4 সবে বাহিরে, তাহলে 4 হবে, তাহলে তার পর্যায় সংখ্যা 4 হবে। আর উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়, অবশ্যই ডিতে, কিন্তু কারণ 4sটা পূরণ করে ডিতে যায়, যদিও ব্যতিক্রম, কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা ডিতেই যায়। তাহলে ডিতে প্রবেশ করলে আমরা লিখবো যে কপার এর গ্রুপ সংখ্যা হবে ডি এর ইলেকট্রন প্লাস এস এর। তাহলে ডি আছে 10টা আর এস আছে একটা, তাহলে টোটাল কয়টা হবে, 11টা। তাহলে ওর গ্রুপ সংখ্যা 11 হবে। তার মানে আমাদের বলতে পারি যে কপারের অবস্থান পর্যায় সারণীর 4 নম্বর গ্রুপের 11 নম্বর গ্রুপ। তো ব্যতিক্রম আরেকটা আছে, সেটা হলো কপার। তো সেটা যদি আমি একটু সংক্ষেপে বলে দিই কপারের অবস্থান, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব যে কপার এর পারমাণবিক সংখ্যা হবে 24। তাহলে 24 হলে আমরা তার যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, এখানে হলো 10, 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে এখানে হবে 4s2 3d4। এখানেও সেম একই কাহিনী, একটা ইলেকট্রন চলে যায় ওর কাছে, তাহলে এখানে হয় 4s1 3d5, যেটা কিনা 4s2 3d4 এর থেকে অধিক বেশি সুস্থিতিশীল, যার কারণে এটাও ব্যতিক্রম হয়। এটা আসলে তৃতীয় অধ্যায়ের কনসেপ্ট। তো এটা তৃতীয় অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমনকি যে সংখ্যা অনেক অধ্যায় মিলে দেয়। এটা ক্ষতে আসে যে ক্রোমিয়াম এবং কপার এই দুটা বলে, এই দুইটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। তো এটা হলো সেই কাহিনী, এই কারণে এটা ব্যতিক্রম হয়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কপারের সর্বশেষ শক্তি হচ্ছে 4, তাহলে এর পর্যায় সংখ্যা হবে 4 এবং সর্বশেষ ইলেকট্রনটা ডিতে যায়, এবং ডিতে যাওয়ার কারণে তার গ্রুপ সংখ্যা হবে ডি এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা 5 প্লাস এস এর ইলেকট্রন, তাহলে টোটাল কত, 6। তাহলে তার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা হবে 4 আর গ্রুপ সংখ্যা 6। আশা করি তো এই টপিকটা বোঝা গেছে। তো নেক্সট কোনো একদিন আমরা পরের যে ইম্পর্টেন্ট যে আরেকটা টপিকস আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং বিজ্ঞান রাজ্যের সাথেই থাকবেন।